নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা যে যেখানে থাকো না কেন আশা করি ভালো আছো। নিগম সুধা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, কারণ মাঝখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের ক্লাস অনেকটা ব্যাহত হয়েছে। সেজন্য তোমাদের কথা মাথায় রেখে আজকে উপস্থিত হলাম তোমাদের জন্য একটা ভিডিও দেব বলে। তো তোমরা মনে রাখবে যে তোমাদের ক্লাস 7-এ যে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকটি পড়ানো হয়, যেটার নাম হলো জ্ঞানমঞ্জরি প্রথম ভাগ, সেই পাঠ্যপুস্তকে একাধিক জায়গায় ভুল ভ্রান্তি আছে, সেগুলো আমি আজকে তুলে ধরবো। তোমরা শেষ অবধি ভিডিওটি দেখো, তাহলে সবকিছু তোমরা বুঝতে পারবে। এবং এই অধ্যায় থেকে প্রথম ইউনিট টেস্টে তোমরা বেশ কিছু কমনও পেয়ে যাবে। তোমরা দেখতে থাকো। বর্ণ পরিচয়ের শুরুতে তোমাদের পাঠ্যপুস্তকে অ, আ, ক, খ এগুলো আলোচনা করা আছে। তো আমি তোমাদের শুরুতে স্বরবর্ণ অ, আ গুলো লিখে দিচ্ছি, কিভাবে দেবনাগরী হরফে লিখতে হয় সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সঠিক উচ্চারণ করে দিচ্ছি। তোমরা দেখতে থাকো। স্বরবর্ণ অ, আ, ই মানে হর্ষই, এটা হলো দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এটা হলো ডাবল রি। দেখো, এই হলো স্বরবর্ণ। আমি সঠিক উচ্চারণ করে দিচ্ছি। আমরা স্বাভাবিকভাবে গ্রাম বাংলায় স্বরেও, স্বরেয়া, হর্ষই, দীর্ঘই এরকম বলে থাকি, সেটা আমরা জানি প্রত্যেকে। কিন্তু আমি এই সংস্কৃত দেবনাগরী বর্ণগুলির সঠিক উচ্চারণ করে দিচ্ছি, কারণ সঠিক উচ্চারণের একটা গুরুত্ব আছে। আমরা যদি সঠিক উচ্চারণ শিখি, তাহলে সঠিক উচ্চারণ শেখার মধ্যে দিয়ে বাকযন্ত্র শুদ্ধ হয়, বৈদিক মন্ত্র উচ্চারণে সুবিধা হয়, অনেক সুবিধা আছে। তোমরা ভালো করে দেখো, শোনো। অ, আ, ই, ই, উ, উ, রি, রি, লি, লিরি, এ, এই, ও, ও, এরকম উচ্চারণ হবে। তো এভাবে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে আস্তে আস্তে। আমরা এখানে কতটি স্বরবর্ণ পেলাম? 14টি। তো তার মধ্যে তোমরা দেখো, এই যে 4টি বর্ণ আছে, এখানে দুটি, এখানে দুটি, অর্থাৎ অ, আ, ও, ঔ। এই যে 4টি বর্ণ, যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছে, অথবা তোমরাও বলতে পারো যে আগে তো আমরা দেখেছিলাম যে এখানে এই অ, আ গুলো, ও, ঔ গুলো অন্যভাবে লেখা হতো সংস্কৃত দেবনাগরীতে। এখন এভাবে লেখা হচ্ছে কেন? বর্ণগুলো তো এরকম ছিল না। আমি বুঝে দিচ্ছি যে দেখো, আগে লেখা হতো এভাবে, অটাকে আগে এভাবে লেখা হতো, আটাকে আগে এভাবে লেখা হতো, ওটাকে এভাবে লেখা হতো। এই ওটাকে এভাবে লেখা হতো, অটাকে এভাবে লেখা হতো। এখন কেন এভাবে লেখা হয়? এর কারণটা কি? কারণ এই অটার থেকে এই অটা অনেক সহজ, ছাত্রছাত্রীরা সহজে লিখতে পারে। তাহলে আমরা সহজের দিকে যাব না কঠিনের দিকে যাব? নিশ্চয়ই সহজের দিকে যাব। আর সব থেকে বড় কথা হলো যে এই বর্ণ দুটি এখন এভাবে লেখার কারণ হলো যে ইতিপূর্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই 4টি বর্ণকে, অ, আ, ও, এই 4টি বর্ণকে এভাবে লেখার পারমিশন দিয়েছে। আগে এভাবে লেখা হতো,
তো কেউ যদি লেখে এভাবে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বর্তমানে তোমাদের যে পাঠ্যপুস্তক আছে বা তোমরা উঁচু ক্লাসে ক্লাস 11-12 যে পড়বে, সমস্ত জায়গায় কিন্তু এই অ আ গুলো প্রয়োগ করা আছে। তো যেহেতু আমরা পাঠ্যপুস্তকে অন্য জায়গাগুলোতে পাচ্ছি না, সেহেতু আমরা এটা না শিখে আমরা এই অ আ ও এই চারটি বর্ণ এভাবেই লিখব, এভাবে পরিবর্তন করা হয়েছে। যা হোক, এখানে আর কোনো সমস্যা নেই। তোমাদের আরেকটা কথা বলছি, এখানে যে এই যে স্বরবর্ণ 14টি স্বরবর্ণ আছে, এই 14টি স্বরবর্ণের নির্দিষ্ট কার বা মাত্রা আছে। তো সেগুলো কি কি আমি তোমাদের করে দিচ্ছি। তো এই অ এর কোনো নির্দিষ্ট মাত্রা নেই, এই জন্য অটাকে বাদ দিয়ে করা হচ্ছে। তো মাত্রাগুলো আমরা বাংলায় আগেও শিখেছি, আতে আকার, কয়াকারে কা, এভাবে আমরা শিখতাম। আমি লিখে দিচ্ছি। অ এর যেহেতু মাত্রা নেই, সেজন্য আ দিয়ে স্টার্ট হচ্ছে। আতে আকার। দেখো আকার কিভাবে বর্ণের সঙ্গে যুক্ত হয়, এই কয়াকারে কা। তারপর হ্রস্বই, হ্রস্বইকার। এটা কিন্তু প্রায় বাংলার মতোই, দেখো লিখতে কোনো অসুবিধা নেই। আমি কিভাবে লিখছি তোমরা সেটা দেখো। হ্রস্বইতে হ্রস্বইকার একই রকম বাংলার মতো। পায়স্যি। এবার দেখো দীর্ঘই। দীর্ঘইতে দীর্ঘিকার সংস্কৃত এবং বাংলা প্রায় একই রকম। কয় দীর্ঘই। কয় হস্যকার। তারপর দীর্ঘ। দীর্ঘকারটা সহজ, বাংলায় হস্যকারের মতো। দেখো তারপর দেখো রি। রিতে এটা রিকার, কয় রিকার। তারপর ডাবল রি কিভাবে হয় দেখো, যেটা বাংলায় ব্যবহার হয় না কিন্তু সংস্কৃতে এভাবে ডাবল রিকার ব্যবহার হয়। তারপর এ। এতে একার, কয় একার। ওইতে ওইকার, কয় ওইকার। তারপর ওকার, ওকার এভাবে লেখা হয়। দেখো কয় ওকার। এবার হলো ঔকার। কয় ঔকার। এই তো প্রথমে স্বরবর্ণ আলোচনা হলো, স্বরবর্ণের উচ্চারণ হলো, এবং সেই স্বরবর্ণের যে নির্দিষ্ট কতগুলি কার বা মাত্রা আছে সেগুলো দেওয়া হলো। তোমরা এভাবে লিখবে, প্র্যাকটিস করবে। এরপর চলে যাচ্ছি ব্যঞ্জন বর্ণমালায়। আমি এগুলো মুছে দিচ্ছি। দেখো ব্যঞ্জন বর্ণমালা। ক, খ,
ভ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই মূর্ধন্য বর্ণটিও কিন্তু আগে অন্যভাবে লেখা হতো, এখন এইভাবে লেখা হয়। ত, প, দ, ধ, দন্তন্য, প, প, ব, ভ, ম, অন্তস্থ অ, র, ল, ব, তালব্য স, মূর্ধন্য স, দন্তস্ব, হ, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই হলো ব্যঞ্জন বর্ণমালা। আমাদের সংস্কৃত ব্যঞ্জন বর্ণমালা এরকম, এগুলোকে দেবনাগরী হরফ বলা হয়। তো এই হরফগুলো তোমরা এভাবে লিখবে, আমি যেভাবে লিখে দিলাম সেভাবে বারবার লিখবে, প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কাছে সহজ মনে হবে। প্রথম দিকে আস্তে আস্তে একটু কঠিন মনে হতে পারে, সমস্যা হতে পারে, কিন্তু ধৈর্য ধরে লিখবে, দেখবে তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। সংস্কৃতের মতো সহজ বিষয় আর নাই। এই ব্যঞ্জন বর্ণমালা আবার এই যে ক থেকে এই যে ম পর্যন্ত এই যে বর্ণগুলি আছে, ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ, এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ, বা এগুলিকে বলা হয় বর্গীয় বর্ণ। আবার এই যে অন্তস্থ অ, র, ল, ব, এই যে 4টি বর্ণ, এই 4টি বর্ণকে বলা হয় অন্তস্থ বর্ণ। আর তালব্য স, মূর্ধন্য স, দন্তস্ব, হ, এই 4টি বর্ণকে বলা হয় উষ্ম বর্ণ। আর অনুস্বার, বিসর্গ, এই 2টি বর্ণকে বলা হয় অযোগবাহ বর্ণ। যা হোক, আমি তোমাদের বর্ণগুলির পরিচয় করে দিলাম, ব্যঞ্জন বর্ণ কিভাবে লিখতে হয়, ব্যঞ্জন বর্ণের কি কি নাম। এইবার আমরা সংযুক্ত বর্ণগুলো কিভাবে লিখব। আমরা আকার একারগুলোও শিখেছি, এবার সংযুক্ত বর্ণ কিভাবে লিখব। সংযুক্ত বর্ণ লিখতে গেলে আমাদের শুরুতেই জানতে হয় অর্ধাক্ষর কি। অর্ধাক্ষর বা সেমিলিটার, এগুলো আমাদের জানতে হবে। অর্ধাক্ষর কাকে বলে? একটি ব্যঞ্জন বর্ণ যখন অন্য একটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন অক্ষর গঠন করে,
তখন তাকে অর্ধাক্ষর বলা হয়। কি রকম? যেমন দেখো এখানে ক লেখা হয়েছে, এটাকে আমরা যদি অর্ধাক্ষর লিখতে যাই কটাকে, তাহলে আমরা এইভাবে লিখব, এইভাবে লিখব। দেখো কয়ের যে এই যে কতটা বাঁকা হয়ে আছে, কত দূর চলে আসছে, সেটা কিন্তু এখানে দেওয়া হয়নি। দেখো এটাকে বলা হয় অর্ধাক্ষর। অর্ধাক্ষর লিখলে আমাদের সুবিধা কি? এর সঙ্গে আর একটা ব্যঞ্জন বর্ণ সহজে যুক্ত করতে পারবো। আমি আর কি যুক্ত করতে চাই? কয় জ ফলা, এই যে জটা এখানে লিখে দিলাম, এই যে ফলা হয়ে গেল, কয় জ ফলা। আমি অর্ধ অক্ষর লেখার পর কয় তয় লিখবো, এই যে এখানে তটা দিয়ে দিলাম, এই যে কয় তয় হয়ে গেল। আমি যদি গ লিখি, এই যে এটি হলো অর্ধ, এই গয়ের সঙ্গে আমি জ ফলা যুক্ত করে দিতে পারি, মানে যে কোনো বর্ণ জ ফলা। এই এখানে জটা সংস্কৃত বর্ণমালায় কি অন্তস্থ ইয়াটা যেটা আছে ওটা এখানে বসিয়ে দিলেই এটা জ ফলার কাজ করে। অর্ধাক্ষরগুলো এইভাবে লেখা আমাদের শিখতে হবে। এটা কি লিখলাম? কোন অর্ধাক্ষর? ত। এভাবে তোমরা প্র্যাকটিস করবে, বইয়ের মধ্যে দেয়া আছে, তোমরা দেখে নেবে, পড়বে। দেখো এই তয়ের সঙ্গে যেভাবে জফলা যুক্ত করে দিলাম, তয় জফলা হয়ে গেল। আবার এটা তয়ের সঙ্গে ব ফলা, মানে তয় বয় লিখবো। কিভাবে লিখবো? এই যে বটা এখানে লিখে দিলাম। এবার যদি আমি বয় জ ফলা লিখি, তাহলে আমাকে অর্ধ ব লিখতে হবে, এই যে অর্ধ ব, এটার সঙ্গে আমি এই যে জ ফলা যুক্ত করে দিলাম। এইভাবে আমাদের অর্ধ অক্ষরগুলো শিখতে হবে, তাহলে আমাদের সংযুক্ত বর্ণগুলো লেখা সুবিধা হবে। এবার আমি চলে আসছি সংখ্যায়। আমাদের দেবনাগরীতে বা সংস্কৃতে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলি কিভাবে লেখা হয়? বাংলায় আমরা লিখতে জানি, ইংরেজিতে লিখতে জানি, কিন্তু এবার আমরা সংস্কৃত বা দেবনাগরীতে কিভাবে লেখে সেটা জানবো। বাংলায় যেমন এভাবে লেখা হয় 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এই হলো দেবনাগরীতে সংখ্যা লেখা। এই সংখ্যাগুলো তোমরা এভাবে প্র্যাকটিস করবে। তাহলে আমি তোমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণের যে কতগুলি কার বা মাত্রা সেগুলো করে দিলাম, স্বরবর্ণের উচ্চারণ করে দিলাম, ব্যঞ্জনবর্ণ লিখে দিলাম। ব্যঞ্জনবর্ণের উচ্চারণটা মনে হয় করা হয়নি, উচ্চারণটা করে দিচ্ছি। দেখো সঠিক উচ্চারণ: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ য়, র, ল, ব, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু।
এগুলো ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর বিষয় আছে যেগুলো তোমাদের জানতে হবে। এবং তোমাদের জ্ঞানমঞ্জরি প্রথম ভাগ যে পাঠ্যপুস্তকটি আছে তার প্রথম ভাগের যে অনুশীলনী আছে সেগুলো আমি তোমাদের খুব সুন্দরভাবে সলভ করে দিচ্ছি, তোমরা স্ক্রিনে একটু দেখে নাও। দেখো, ক্লাস 7 জ্ঞানমঞ্জরি প্রথম ভাগ বর্ণ পরিচয়। শুরুতে আমাদের লেখা আছে কি, চিত্রযোগে স্বরবর্ণগুলির পরিচয়। স্বরবর্ণগুলির সঙ্গে পরিচয় হতে হবে, মানে স্বরবর্ণযোগে কোন কোন শব্দ গঠন হয় এগুলো আমরা জানবো, পরীক্ষায় আসতে পারে। দেখো, অতে অজগর, আতে আমরম, ইতে ইক্ষু, দীর্ঘইতে ঈশ। তোমরা যাতে সহজে বুঝতে পারো সেজন্য নিচে বাংলা অক্ষর দিয়ে দেওয়া হয়েছে এবং পাশে ইমোজি কিছু ছবি ব্যবহার করা হয়েছে, যদিও সবগুলিতে দেওয়া হয়নি, মানে পাওয়া যায়নি। তোমরা বোঝার চেষ্টা করবে। উতে উষ্ট্র অর্থাৎ উট, দেখো ছবি দেওয়া আছে। দীর্ঘ উতে উষা, রিতে ঋষি, ডবল রিতে পিতৃন, এতে এন, ওইতে ঐরাবত অর্থাৎ হাতি, ছবি দেওয়া আছে। ওতে ওষ্ঠ, ঔতে ঔষধম মানে ওষুধ। তারপর দেখো চিত্রযোগে ব্যঞ্জনবর্ণগুলির পরিচয়। কতে কমলম অর্থাৎ পদ্ম, খতে খগ অর্থাৎ পাখি, গতে গজ অর্থাৎ হাতি, ঘতে ঘটক অর্থাৎ ঘোড়া, উঁতে শঙ্খ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু শব্দ লাল কালিতে দেয়া আছে। তোমাদের এগুলো বুঝতে হবে যে তোমাদের জ্ঞানমঞ্জুরি যে পাঠ্যপুস্তকটি আছে সেখানে এগুলো প্রিন্টিং মিস্টেক আছে, এগুলো আমি ঠিক করে দিয়েছি। তো এখানে একটা কথা, শঙ্খ বানানটা কিন্তু উঁয়ে ক্ষয় হয়। তো তোমরা কিন্তু ক্ষয়ের নিচে উঁটা লিখে দেবে, মানে খাতায় লিখতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এখানে টাইপিংয়ে সমস্যা হয়েছে সেজন্য যুক্ত হয়নি। তারপরে দেখো চতে চিত্রক অর্থাৎ চিতাবাঘ, ছতে ছত্রম ছাতা, বর্গীয় জতে জননী অর্থাৎ মা, ঝতে ঝটিকা অর্থাৎ ঝড়, ইয়তে ইয়াসনা অর্থাৎ প্রার্থনা, টতে টঙ্কার অর্থাৎ ধনুর টঙ্কার একটা শব্দ, ঠতে ঠক্কুরহ মানে ঠাকুর, দতে ডমরু যেটা ডুগডুগি বলি, শিবের হাতে থাকে, ঢতে ঢক্কা অর্থাৎ ঢাক, মূর্ধন্যতে বাণী অর্থাৎ বাণী বলতে উক্তি বা কথা হয় এবং আমরা সরস্বতীকে বুঝে থাকি। তারপর ততে তরু, থতে থালা, দতে দ্বীপ, দ্বীপ ছবি দেওয়া আছে, সহজে এগুলো বোঝার জিনিস। ধতে ধীবর অর্থাৎ মাঝি, দন্তন্নতে নদী। তারপর দেখো পতে পর্বত, এগুলো ওই যে লাল কালিতে দেওয়া আছে, মানে এগুলো প্রিন্টিং মিস্টেক ছিল সেজন্য লাল কালিতে রাখা হয়েছে, তোমরা যাতে সহজে পাঠ্যপুস্তক দেখে বুঝতে পারো যে এগুলো ভুল আছে। ফতে ফলম, বতে বলাকা অর্থাৎ বক, ভতে ভল্লুক অর্থাৎ ভালুক, মতে ময়ূর, অন্তস্থ ইয়াতে যজ্ঞ, রতে রবি, লতে লতা, বতে বায়স অর্থাৎ কাক, তালব্য সতে শঙ্কর মানে ভগবান শঙ্কর, মূর্ধন্য সতে ষাঁড়, আর দন্ত সতে সারমেয় অর্থাৎ কুকুর, হতে হস্ত হাত, অনুস্বাতে হংস হাঁস, বিসর্গতে দুঃখম, চন্দ্রবিন্দুতে চন্দ্র। তারপরে দেখো দেবনাগরী হরফে সংখ্যা লেখো। প্রথমে বাংলা দেওয়া আছে, তারপরে আমরা কিভাবে সংস্কৃতে লিখব সেটা নিচে দেওয়া আছে। তোমরা এগুলো প্র্যাকটিস করবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 পর্যন্ত লিখতে পারলেই আমরা যত বড় সংখ্যা হোক না কেন লিখতে পারবো। এরপর তোমরা দেখো ফলার ব্যবহার। আমরা অনেক সময় ভুল করে বিভিন্ন অন্যান্য বর্ণকে ফলা বলে থাকি, যেমন রিতে রিকার হয় ওটাকে আমরা ফলা বলে থাকি, কিন্তু তা নয়। এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অন্তস্থ জ, র, ল, ব, মূর্ধন্য দন্তন্য ম, এই 7টি বর্ণ যখন অন্য বর্ণের সঙ্গে যুক্ত হয় তখন তাকে ফলা বলা হয়। এটা মনে রাখতে হবে। যেমন এই বর্ণগুলি দিয়ে এই ফলাগুলি দিয়ে উদাহরণ দেওয়া আছে এগুলো কিভাবে যুক্ত হয়। দেখো জফলা যোগ, দেখো কয় জফলা, ক্ষয় জফলা, নিচে বাংলা দিয়ে দেওয়া আছে, তোমাদের বুঝতে একদম অসুবিধা হওয়ার কথা নয়। এগুলো তোমরা লিখবে, প্র্যাকটিস করবে।
তারপরে দেখো র ফালা, কয় র ফালা, দেখো গয় র ফালা, ঘয় র ফালা, বর্গীয় জয় র ফালা, এগুলো সব র ফালা দিয়েই এগুলো অক্ষরগুলি দেওয়া হয়েছে। তারপর তোমরা দেখো ল ফলা যোগ, দেখো কয় লয়, গয় লয়, বাংলা দেয়া আছে, তোমাদের কোনো বুঝতে অসুবিধা নেই, এগুলো প্র্যাকটিস করবে। তারপরে ব ফলা যোগ, মানে ব যখন কোনো বর্ণের নিচে বসে তখন ব ফলা বলে, যেমন দেখো কয় বয়, গয় বয়, বর্গীয় জয় বয়, এগুলো সব ব ফলা, এগুলো এভাবে লিখবে তোমরা খাতায়। তারপর দেখো ন ফলা, মূর্ধন্য ফলা, দেখো এখানে 4টি শব্দ দেয়া আছে লাল কালি দিয়ে, এগুলো পাঠ্যপুস্তকে মিস্টেক আছে, এগুলো আমি এখানে ঠিক করে দিয়েছি, তোমরা এভাবেই লিখবে। আহ, দেখো বিষণ্ণ, অপরাহ্ন, নিষ্পন্ন, পূর্বাহ্ন, দেখো মূর্ধন্যগুলো কিভাবে নিচে ফলা হিসেবে প্রয়োগ হয়েছে। তারপরে দেখো দন্তন্য ফলাযোগ, গয় নয়, ঘয় নয়, তয় নয়, দেখো এভাবে সব এগুলো দন্তন্য ফলা। তারপরে দেখো ম ফলাযোগ, দেখো কয়ময়, গয়ময়, তয়ময়, দয়ময়, লয়ময়, তালব্য শয়ময়, এটা দেখো যুক্তক্ষর মতো দেয়া, কিন্তু এটা কিন্তু হয়ময়। তারপরে দেখো রেফ যোগ, আমরা বর্ণের সঙ্গে কিভাবে রেফ যুক্ত হয়, দেখো বাংলা দিয়ে নিচে দেওয়া আছে, সহজে বুঝতে পারবে, পড়তে পারবে। দেখো কয় রেপ, ক্ষয় রেপ, গয় রেপ, ঘয় রেপ, চয় রেপ, ছয় রেপ, এগুলো রেপ যোগ হয় এভাবে। তারপরে দেখো অনুস্বার যোগ, অনুস্বার কিভাবে হয়, বাংলায় আমরা বুঝতে পারি, দেখো নিচে দেয়া আছে, কিন্তু সংস্কৃতে উপরে একটা বিন্দু দিলেই সেটা অনুস্বার হয়ে যায়, কংস, হংস, বংশ ইত্যাদি। তারপরে তোমরা দেখো বিভিন্ন ব্যঞ্জনবর্ণের সংযোগ, বিভিন্ন ব্যঞ্জনবর্ণ যোগে কিভাবে কতগুলো অক্ষর, যুক্ত অক্ষর তৈরি হয়, দেখো এখানে দেওয়া হয়েছে কয় কয়, কয় তয়, কয় তয় জফলা, এগুলো সব সংযুক্ত, তোমরা এগুলো লিখবে, প্র্যাকটিস করবে বারবার। তারপরে দেখো মনে রাখার বিষয়, পাঠ্যপুস্তক থেকে এই প্রশ্নগুলি তোমাদের এখানে দেওয়া হয়েছে মনে রাখার জন্য, এবং এগুলো পরীক্ষায়ও আসতে পারে, ইম্পর্ট্যান্ট আছে, সেজন্য দেওয়া হয়েছে। দেখো 1 নম্বর, সংস্কৃত ভাষায় কতটি স্বরবর্ণ আছে, উত্তর 14টি। তারপর খ বর্ণ দ্বারা একটি সংস্কৃত শব্দ তৈরি করো, উত্তর খগ। তো শুধু যে খ বর্ণ দিয়ে আসবে, এখানে 2-1টা উদাহরণ দেওয়া আছে, শুধু তাই নয়, তোমরা প্রত্যেকটা বর্ণ দিয়ে কিভাবে নতুন নতুন শব্দ গঠন হয় উপরে তো দেয়া হয়েছে, একটু আগে আলোচনা হলো, সেগুলো তোমরা কমপ্লিট করবে। তারপরে দেখো ঋ বর্ণ দ্বারা একটি সংস্কৃত শব্দ তৈরি করো, উত্তর হলো ঋষি। সংস্কৃত ভাষায় কতটি ব্যঞ্জনবর্ণ আছে, উত্তর 35টি। তারপরে দেখো ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে কি বলা হয়, উত্তর হলো স্পর্শ বর্ণ। তারপরে দেখো 6 নম্বর, অন্তস্থ জ, র, ল, ব, এই 4টি বর্ণকে কি বলা হয়, উত্তর হলো অন্তস্থ বর্ণ। তারপর তালব্য স, মূর্ধন্য স, দন্তস্ব হ, এই 4টি বর্ণকে কি বলা হয়, উত্তর হলো ঊষ্ম বর্ণ। তারপর অনুস্বার এবং বিসর্গ, বর্ণ দুটিকে কি বলা হয়, উত্তর হলো অযোগবাহ বর্ণ। তারপর ব্যঞ্জন বর্ণমালায় 2টি বয়ের নাম কি কি, আমরা কিন্তু ব্যঞ্জন বর্ণমালায় 2টি ব পাই, তাদের নাম কি কি, সেটা হলো বর্গীয় ব ও অন্তস্থ ব। তারপর দেখো বর্গীয় ব বর্ণটি দেবনাগরী হরফে লেখো, আমরা এই যে এভাবে লিখে থাকি। তারপর অন্তস্থ ব বর্ণটি দেবনাগরী হরফে লেখো, আমরা এটা এইভাবে লিখে থাকি। 2টে বয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে, যেটা কিনা বাংলায় অতটা স্পষ্ট বোঝা যায় না। তারপর দেখো বর্গীয় বয়ের উচ্চারণ কেমন হয়, স্বাভাবিক বয়ের মতো। আর অন্তস্থ বয়ের উচ্চারণ কেমন হয়, উত্তর উ অ। তারপর দেখো অর্ধাক্ষর কাকে বলে, উত্তর একটি ব্যঞ্জনবর্ণ যখন অন্য একটি ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়ে নতুন একটি অক্ষর গঠন করে তখন তাকে অর্ধাক্ষর বলে।
তো অর্ধাক্ষর কিভাবে লিখতে হয় আমরা এই ভিডিওর শুরুতেই সেটা দেখেছি। তো সেহেতু এখানে নতুন করে আর বলার অপেক্ষা রাখে না, এখানে সংজ্ঞাটি দেওয়া হয়েছে, এটি মুখস্থ করবে। তারপর দেখো অবগ্রহ কাকে বলে। উত্তর, সংস্কৃত সন্ধিতে অনেক সময় অকার লুপ্ত হয়ে যায়, সেই অকারকে শুদ্ধ ভাষায় অবগ্রহ বলে। তারপর দেখো সংস্কৃতের লুপ্ত আকারের চিহ্নটি লেখো। আমরা এভাবে লিখব, লুপ্ত আকারের চিহ্ন। আর বাংলায় আমরা লুপ্ত আকারটা কিভাবে লিখি, এটা তো সংস্কৃত বা দেবনাগরী, আমরা বাংলায় কিভাবে লিখি, হয়ের মতো, কিন্তু উপরে কোনো মাত্রা নেই। তারপর দেখো যুক্তক্ষয়ের উচ্চারণ কেমন হয়। দেখো এখানে দেয়া আছে উদাহরণ, যেমন শিক্ষা, শিক্ষা উচ্চারণটা হয় শিক্ষা। তো এখানে কয় হসন্ত মূর্ধন্যশয় হসন্ত দেয়া আছে। অনেক সময় আমরা শুধু কয় হসন্ত মূর্ধন্যশ দিয়ে লিখি, এখানে মূর্ধন্যশয় হসন্তটা দেওয়া হয়েছে। তারপরে দেখো অন্তস্থ জ এর উচ্চারণ কেমন হয়। উচ্চারণ হয় ইয়, যেমন দেওয়া আছে জহ। আমরা কিন্তু এরকম বলতে পারি, কিন্তু না, সংস্কৃত ভাষায় উচ্চারণটা হয় ইয়াহা। তারপরে দেখো অনুশীলনী, এখানে সলভ করে দেওয়া হয়েছে, মানে সমাধান করে দেওয়া আছে, যাতে তোমরা সহজে বুঝতে পারো, তোমাদের অসুবিধা না হয়। দেখো চই, এখানে অপশান দেওয়া আছে, কোনটি হবে, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে। দেখো এখানে কিন্তু প্রথমটা করে ঠিক হবে। চই যেমন ক্ষয়তে দেওয়া আছে ইউএস ছয়, এটি কোনটা হবে সেটা কিন্তু প্রথমটা করে, প্রত্যেকটারই প্রথমটা করে উত্তর হবে। হ্যাঁ, কিন্তু তোমরা একটা কাজ করবে, এই বর্ণগুলিকে মাথায় রাখবে, মনে রাখবে, না হলে পরীক্ষা যদি শেষের দিকে বা মাঝখানে থাকে তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য এগুলো চিনে রাখবে বর্ণগুলো। তারপরে দেখো 2 নম্বর, নিচের বাংলা অক্ষরগুলি দেবনাগরী অক্ষরে লেখো। প্রথমে বাংলা দেওয়া আছে মূর্ধন্য শয়ময়, তারপর আবার সংস্কৃতে দেওয়া আছে। প্রথমে বাংলাটাকে সংস্কৃতে আমরা এভাবে লিখব। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, এগুলো সব দেওয়া আছে। তারপরে দেখো 3 নম্বর, নিচের শব্দগুলি বাংলা অক্ষরে লেখো। দেখো সংস্কৃতে দেওয়া আছে, দেবনাগরীতে দেওয়া আছে, আমাদের বাংলা লিখতে হবে এভাবে। হ্যাঁ, ব্রাহ্মণ, সর্ব, নন্দন, ঊর্ধ্বম, স্পর্শম, আরুহ্য, নৃতৃণম, সর্প, কংস, চঞ্চল, গ্রীষ্ম, ধর্ম, এগুলো। তারপরে দেখো 4 নম্বর, নিচের বাংলা শব্দগুলি দেবনাগরী লিপিতে লেখো। এখানে আবার বাংলা দেওয়া আছে, আবার কি করতে হবে, সংস্কৃত বা দেবনাগরী লিখতে হবে এভাবে। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসবে ফার্স্ট ইউনিট টেস্টে। তারপর দেখো 5 নম্বর, নিচের সংখ্যাগুলি দেবনাগরী হরফে লেখো। আমরা এই সংখ্যাগুলো লেখা প্র্যাকটিস করব, কারণ এগুলোর থেকেও পরীক্ষায় আসতে পারে। এগুলো নিচে দেওয়া আছে। তারপর 6 নম্বর দেখো, নিম্নলিখিত শব্দগুলি দেবনাগরী হরফে লেখো। এর আগে দেওয়া হয়েছে, আরও দেওয়া হয়েছে, যেহেতু এগুলো অনুশীলনীতে রাখা হয়েছে আমি এখানে উত্তর করে দিয়েছি। তোমরা দেখো এগুলো এভাবে তোমরা লিখবে, প্র্যাকটিস করবে। তারপর 7 নম্বর দেখো, বাংলা হরফে লেখো। এখানে সংখ্যাগুলি সংস্কৃতি দেওয়া আছে, নিচে বাংলা লিখতে হবে, এভাবে তোমরা লিখবে। আমি সুন্দর করে লিখে দিয়েছি। তারপরে তোমরা দেখো 8 নম্বর, নিচের নিজের নাম, বাবার নাম, গ্রামের নাম এবং বিদ্যালয়ের নাম দেবনাগরী হরফে লেখো। প্রথমে তোমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো ভালো করে, আকার রেখাগুলো, সংযুক্ত বর্ণগুলো ভালো করে পড়বে। এগুলো পড়ার পর তারপর নিজের নাম, বাবার নাম, গ্রামের নাম এবং বিদ্যালয়ের নাম দেবনাগরী হরফে লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো, কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হলো, সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা এভাবে দেখতে থাকো, এভাবে তোমাদের ধারাবাহিক সপ্তম শ্রেণীর অধ্যায়ভিত্তিক
পাঠগুলো একদম এভাবে ক্লাস করে তোমাদের দেওয়া হবে। তোমরা চোখ রাখো নিগম সুধার সংস্কৃত চ্যানেলে। আজকের আলোচনা এ পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।